আর কোনো বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত, বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেয়ার চুক্তি বাতিল। তাপমাত্রার পরিবর্তনে সর্দি, কাশি সহ মৌসুমী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ চিকিৎসকের। 20 মার্চ শুরু হচ্ছে এবারের হজের অনলাইন নিবন্ধন কার্যক্রম। জানালেন ধর্মমন্ত্রী, এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা। গুদামের অপ্রতুলতা সহ নানা কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে হাজার হাজার বস্তা সার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কৃষক। এবং চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন রাজশাহী অঞ্চলের বাগান মালিকরা। কীটনাশক না দিয়ে সেচের পরামর্শ ফল গবেষকদের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আসাদ আজিম। আপাতত বিদেশ থেকে আর কোনো শ্রমিক নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। ফলে বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেয়ার চুক্তিটি বাতিল হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমদ জাহিদ হামিদি। গত 18 ফেব্রুয়ারি ঢাকায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর উপস্থিতিতে দেশটিতে বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়। তবে এর পরপরই মালয়েশিয়ায় আর কোনো বিদেশি শ্রমিক না নেয়ার ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী ডক্টর হামিদি। মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামায় আজ প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শুক্রবার দেশটির মন্ত্রিসভায়ও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপপ্রধানমন্ত্রী ডক্টর হামিদি জানিয়েছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে সম্প্রতি 15 লাখ শ্রমিক নেয়ার যে চুক্তি হয়েছিল সেটি বাতিল বলে বিবেচনা করা হবে। 20 মার্চ শুরু হচ্ছে এবারের হজের প্রাক নিবন্ধন প্রক্রিয়া। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় তিনি জানান, এবারই প্রথম প্রাক নিবন্ধন সহ অনলাইন হজ ব্যবস্থাপনা চালু করেছে সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার দুপুরে মেলা উদ্বোধনের পর তা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। এ সময় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। এবার হজে যেতে পারবেন 1,01,000 জন। এর মধ্যে সরকারিভাবে 10,000 এবং বেসরকারিভাবে 91,000 জন। প্রথম দিন হওয়ায় মেলায় দর্শনার্থীর ভিড় কম থাকলেও ভালো সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী এজেন্সিগুলো। এখানে যে পরিবেশটা দেখলাম, সবার সাথে বেশ কয়েকটা স্টলে ঘুরছে, তারা সবাই কোঅপারেট আর কি। হজে যাওয়ার ইচ্ছুক, দেখি প্যাকেজ কি রকম আছে। হজের যে সমস্ত নিয়ম নীতি আছে এগুলোর প্রসিদ্ধি সব দিক থেকে মোটামুটি আকারে ভালোই আমরা সাড়া পাচ্ছি। হাজী সাহেবগণ এটা যাচাই বাছাই করে ওনাদের এজেন্সি ওনারা সিলেক্ট করতে পারেন। কম্পিউটার সেটআপ থেকে শুরু করে ম্যান সেটআপ থেকে শুরু করে সবকিছু প্রিপারেশন আমরা নিয়ে রাখছি। ব্যবস্থাপনাকে স্বচ্ছ, সুষ্ঠু ও জবাবদিহির মধ্যে আনার জন্য হজে যাওয়ার প্রথম ধাপ হিসাবে থাকছে প্রাক নিবন্ধন পর্ব। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কপির মাধ্যমে তারা নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন ধাপটি কমপ্লিট হলেই সে একটা SMS এর মাধ্যমে জানতে পারবেন। তো যতক্ষণ পর্যন্ত SMS পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত হতে পারতেছেন না। 18 বছরের যারা কম সেখানে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে, কিন্তু এটা ব্যাংক আবার ভেরিফাই করে দেখবে জন্ম নিবন্ধন সনদটা সঠিক কিনা। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, কোন এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম দেখা গেলে দায়ী ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা, কর্মচারী যিনি হন না কেন তাকে শাস্তির মুখোমুখি হইতেই হবে। মধ্যসূত্রভোগী ও দালালদের প্রতারণার শিকার না হন সে বিষয়ে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় প্রায় 150-র মতো হজ এজেন্সি অংশগ্রহণ করছে। এতে রয়েছে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সহ হজ প্যাকেজ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ধর্মের দোহাই দিয়ে অধর্মের কাজ করে যাচ্ছে জামায়াত। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দলের রাজনীতি খুব দ্রুত নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দুপুরে গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের সম্মেলনে একথা বলেন তিনি। জামাত ইসলামী এই বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল, এটা একটি ধর্ম ব্যবসায়ী দল, এরা রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী কোন ব্যক্তির বা রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আর থাকতে পারে না। আমরা বাংলাদেশের মাটিতে জামাত ইসলামীকে আর রাজনীতি করার কোন সুযোগ আমরা দেব না, বাংলাদেশের মানুষ সেটা দিতে চায় না। বাংলা সময় আরো থাকছে।
গাজীপুরে পুলিশের এক এএসআই সহ আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু, 2 কনস্টেবল সহ আহত 3। চলে গেলেন বিশিষ্ট মুক্তিযুদ্ধ কবি রফিক আজাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 74 বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার ছাড়াও শোক প্রকাশ করেছেন সংস্কৃতি কর্মী ও বিশিষ্টজনেরা। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। জনপ্রিয় এই পংক্তির স্রষ্টা কবি রফিক আজাদের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও স্বজনরা। তাই তো কবির মৃত্যুতে কান্নার রোল। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শুক্রবার সকাল থেকে তার রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। এতে ক্রমান্বয়ে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। শনিবার দুপুর 2টায় কবির মৃত্যু হয়। প্রায় 58 দিন এখানে ছিলেন আমাদের আইসিইউতে, এবং ওনার অনেকগুলো রোগ ছিল। ওনার প্রধান যেটা সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন যে ওনার স্ট্রোক হয়। তারপরে উনি সিওপিডিতে দীর্ঘদিন ভুগছিলেন, কিডনি ডিজিজ ছিলেন, ডায়াবেটিস ছিল এবং হাইপারটেনশন ছিল। বাংলার সাহিত্য আকাশ থেকে আরেকটি নক্ষত্র ঝরে পড়ল, এমন মন্তব্য মৃত কবিকে দেখতে আসা সংস্কৃতি কর্মী ও বিশিষ্টজনদের। বাংলাদেশের খুব বড় একজন কবি, 60-এর দশকের উজ্জ্বলতম নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদ চলে গেছে। স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশের সাথে যেই মানুষটার, যে কবির একেবারে নারীর সম্পর্ক, সেই কবি রফিক আজাদকে হারিয়েছি। কবিতাকে এতখানি জায়গায় নিয়ে এসছে, সংগঠক হিসেবে তুলনাহীন। স্বাক্ষর বের করে আমাদেরকে দিয়ে লেখালেখি করিয়েছে, টিপসই বের করেছে, রোববার তৈরি করেছে, উত্তরাধিকার তৈরি করেছে, বাংলা বিরিশিরিতে ছিল, আরো অনেক জায়গায় ছিল, কাজ করেছে। আর আমাদের জাতীয় কবিতা পরিষদের প্রাণ ছিল। রফিক আজাদ একেবারে আমার সমপর্যায়ে, এমনকি কলম হাতে ছিল বলে আমার চেয়ে অনেক বড় মাপের একজন মুক্তিযোদ্ধা। পরিবারের সদস্যরা জানান, কবির মরদেহ আগামী সোমবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর 12টা থেকে 1টা পর্যন্ত বাংলা একাডেমিতে রেখে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। বাংলা সাহিত্যে অবদানের জন্য দেশের খ্যাতনামা এই কবি 21শে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ছাড়াও নানা সম্মাননায় ভূষিত হয়েছেন। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। ফাল্গুনের শেষ, আসছে চৈত্র মাস। সারাদিন বেশ গরম আর রাতের শেষ ভাগে হালকা ঠান্ডা। আবহাওয়ার এমন লুকোচুরি খেলায় বাড়ছে মৌসুমী রোগ, যার বেশিরভাগ প্রভাব পড়ছে শিশুসহ বয়স্কদের ওপর। চিকিৎসকরা বলছেন, তাপমাত্রার পরিবর্তনের কারণে হতে পারে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন পানিবাহিত রোগ। তাই এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। ফাল্গুনের এই ঝলমলে রোদের উত্তাপ সইতে কষ্ট হচ্ছে মানব শরীরে। গ্রীষ্মের শুরুতে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন পানিবাহিত রোগীর সংখ্যা। 11 মাসের শিশু আলভি শ্বাসকষ্টে ভুগছে গত 2 দিন ধরে। আলভির মতো এমন অসংখ্য শিশু প্রতিদিনই চিকিৎসা নিতে ভিড় করছে হাসপাতালগুলোতে। স্বজনরা বলছেন, বাচ্চার হঠাৎ করে বমি আর পাতলা পায়খানা শুরু হয়েছে। প্রচন্ড বমি, শ্বাস নিতে পারতেছে না, মানে প্রচুর শ্বাসকষ্ট। ওর পাতলা পায়খানা হয়েছে হঠাৎ করে, আজ 3 দিন থেকে। গতকাল রাত থেকে পায়খানা আর বমি। কালকে তো দুধ খাইতে পারতেছে না, দম আটকে আসে, শুইলে খালি নিঃশ্বাস ফেলাতে পারতেছে না, আর প্রচুর কাশ। হঠাৎ করে কাশি ওঠে, উঠলে তখন মনে হয় যে বাচ্চা মারাই যাচ্ছে এরকম। চিকিৎসকরা বলছেন, শিশু অতিরিক্ত ঘেমে গেলে সাথে সাথে ঘাম মুছে দিতে হবে। হাঁচি বা নাক দিয়ে পানি আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গরমের সময় আমাদের ডিহাইড্রেশনটা একটু বেশি হয়, এবং সেইটা যদি সাপ্লিমেন্ট না করি, পানি পান করে না করি, শ্বাসকষ্টের কিছু রোগ, মানে যেটাকে আমরা বলি কমন কোল্ড, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, এগুলো একটু বেড়ে যাচ্ছে। অবশ্যই বাসি পচা খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং সেটা আমাদের বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, বাচ্চাদের ক্ষেত্রেও সেটা সমভাবে প্রযোজ্য। তবে 6 মাস পর্যন্ত শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ালে 70 থেকে 80% রোগ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন তারা। চিকিৎসকরা বলছেন, মৌসুম পরিবর্তনের এই সময় ছোটদের পাশাপাশি বড়দেরও দেখা দেয় পানিবাহিত রোগ সহ বিভিন্ন সমস্যা। তাই তাদের পরামর্শ, এই সময়টাতে প্রচুর পরিমাণে পানি পানের পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকে। তবে সুস্থ ও সুন্দর থাকা যাবে গরমের শুরুতেই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। খুলনা শহীদ হাদিস পার্কে জাতীয় তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। এখন আমরা চলে যাচ্ছি তার কাছে। তরিকুল,
আসাদ, রামপাল বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চলছে কাজ, সেই কার্যক্রম বন্ধ এবং বিদ্যুৎ সমস্যা সমাধান সহ 7 দফা দাবিতে তেল গ্যাস রক্ষা এবং বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় যে কমিটি, এই কমিটির যে জনযাত্রা, সেই জনযাত্রার অংশ হিসেবে খুলনার শহীদ হাদিস পার্কে জনসভা চলছে এবং এই জনসভা জাতীয় কমিটি যেটি রয়েছে তারা এই জনযাত্রা করছে। জনতার অংশ হিসেবে খুলনা শহীদ হাদিস পার্কে জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জনসভায় মঞ্চে যারা রয়েছেন তারা জাতীয় কমিটির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, অধ্যাপক আনু মোহাম্মদ, সাইফুল হক, এছাড়া জুনায়েদ হোসেন সাকি, এরকম রুহির হোসেন প্রিন্স সহ বেশ কিছু নেতৃবৃন্দ কিন্তু এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তো আপনারা জানেন যে গতকাল ঢাকা থেকে যে যাত্রাটি শুরু হয়েছিল সুন্দরবন অভিমুখে, সেই যাত্রাটা কিন্তু যাত্রার অংশ হিসেবে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রাম এবং টেকনাফ, কক্সবাজার, এছাড়া তেঁতুলিয়া থেকেও এই খুলনায় প্রায় 700 মানুষের সমাগম হয়েছে এবং এটি তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা শাখা এই আয়োজনটি আজকের এই জনসভার আয়োজনটি করেছে। তো আপনারা জানেন যে বিদ্যুৎ কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে আন্দোলন চলমান রয়েছে, সেই চলমান আন্দোলনের অংশ হিসেবে এবং আগামীকাল তারা এখান থেকে সকাল 9টায় বাগেরহাটের উদ্দেশ্যে এই কমিটির নেতৃবৃন্দ তারা যাত্রা শুরু করবেন এবং এই সেখান থেকে তারা কাটাখালী মোড়ে, বাগেরহাটের কাটাখালী মোড়ে এসে তারা অনুষ্ঠানের মাধ্যমে, জনসভার মাধ্যমে বা পথসভার মাধ্যমে তারা একটি কর্মসূচি ঘোষণা করবেন এবং তাদের আগামী কর্মসূচিটা কি হতে যাচ্ছে সেটি তারা ঘোষণা করবেন। তো এই কার্যক্রমকে ঘিরে বা এই জনযাত্রাকে ঘিরে কিন্তু এখানে যে লোক সমাগম হয়েছে, শুধু এই কমিটির যারা রয়েছেন তারা নয়, এছাড়া খুলনার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু মানুষ এখানে অংশ নিয়েছে এবং তারা সুন্দরবন রক্ষার জন্য যে কার্যক্রমগুলো সুন্দরবন বিনাশী, এগুলো থেকে বিরত থাকার জন্য সকল সরকারের প্রতি তারা উদাত্ত আহ্বান জানিয়েছেন। তো আস্তে এই ছিল আমার কাছে খুলনা শহীদ হাদিস পার্ক থেকে তেল গ্যাস খনিজ সম্পদ বন্দর রক্ষা কমিটির যে জনসভা, সেই জনসভার সর্বশেষ খবরাখবর। খুলনা শহীদ হাদিস পার্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। জাতীয় তেল গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সমাবেশ সম্পর্কে। গাজীপুরে মাটিবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় 2 কনস্টেবল সহ আহত হয়েছেন আরও 3 জন। এছাড়া ট্রাক চাপায় কুমিল্লা এক সবজি ব্যবসায়ী এবং নওগাঁয় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় শ্রীপুরগামী একটি মাটিবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে জয়দেবপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক হারুনুর রশিদ, কনস্টেবল মানিক মিয়া ও জব্বার হোসেন এবং মাইক্রোবাস চালক ফারুক মিয়া আহত হন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হারুনুর রশিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত 3 জনের অবস্থার অবনতি হলে আইসিইউ খালি না থাকায় তাদেরকে রাজধানীর একাধিক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একজন এএসআই এবং 2 জন কনস্টেবল আহত হয়েছে। গুরুতর আহত হলে আমরা দ্রুত তাকে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে ভর্তি হওয়ার পরে আমাদের এএসআই হারুন সাহেব মারা যায়। বাকি 2 জন, একজন আমাদের স্কোয়ারে আছে। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রাকের চাপায় জসিম নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ। এছাড়া নওগাঁর ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া এলাকায় ট্রাক চাপায় স্বাধীন নামে 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাঙ্গামাটিতে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতারকৃত 16 জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে গ্রেফতারকৃত 16 জনকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন আগামীকাল তাদের রিমান্ডের শুনানির দিন ধার্য করে জেলে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গতরাতে সীমান্তবর্তী উপজেলা বরকল থেকে একজন ভুয়া সেনা কর্মকর্তা বিভাস দেওয়ান ও ভিক্ষু সহ 12 জনকে আটক করে বিজিবি। পরে বিভাস দেওয়ানের দেয়া তথ্য মতে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে আরও 4 জনকে র্যাব আটক করে।
তাদের বরকল থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। বিকাশ দেওয়ান সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পরিচয় দেয়। তারপরে ওনাদের একটা ধারণা হয়, আলাপ আলোচনা করে সে ভুয়া সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যখন প্রকাশ পায় তখন এখানে মনে হচ্ছে যে ওনাদের ধারণা করছে যে কোনো অন্তর্ঘাতমূলক কোনো কাজ করার জন্য সকলে হাজির হয়েছে এবং বিকাশ দেওয়ানের বক্তব্য অনুসারে চট্টগ্রাম র্যাব আরও 4 জন গ্রেপ্তার করছে, তাদের কাছে সেনাবাহিনী পোশাক পাওয়া গেছে। মামলাটি তদন্ত চলছে, আমরা তদন্ত করতেছি। বাংলা সময় আরো থাকছে। বর্ষা মৌসুমের আগে মোংলা ঘুষিয়াখালী চ্যানেলে খাল পুনঃখননের দাবি এলাকাবাসীর। এরই মধ্যে খননের কাজ শুরু হয়েছে বলছে বিআইডব্লিউটিএ। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার বস্তা সার। গুদামের অপ্রতুলতা এবং বন্দরে পর্যাপ্ত শেড না থাকায় রোদ, বৃষ্টি আর কুয়াশায় উত্তরাঞ্চলের জন্য বরাদ্দকৃত সারের গুণগত মান নষ্ট হচ্ছে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, এই সার ব্যবহার করে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ড। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামে খোলা আকাশের নিচে পড়ে আছে বিসিআইসির হাজার হাজার বস্তা সার। উত্তর অঞ্চলের 14 জেলার জন্য সার আসে বাঘাবাড়ী নৌবন্দরে। এখান থেকে সার ট্রাক সহ বিভিন্ন যানবাহনে উত্তরের 14টি গুদামে পাঠানো হয়। কিন্তু বাঘাবাড়ী নৌবন্দরে প্রতিদিন যে পরিমাণ সার আসে সে তুলনায় গুদামে ধারণ ক্ষমতা কম হয় রক্ষণাবেক্ষণে সমস্যা সৃষ্টি হয়। ফলে জাহাজ থেকে নামানোর পর মাসের পর মাস সার পড়ে থাকে খোলা আকাশের নিচে। এতে রোদ, ঝড়, বৃষ্টি আর কুয়াশার মধ্যে থাকার কারণে সারের গুণগত মান নষ্ট হয়। পাশে একটা আছে, দুটি আছে, দুটো ভর্তি। কিছুটা হয়তো বৃষ্টি নামলে ক্ষতি, আমরা তিরপল দিয়ে আপাতত রক্ষা করতেছি। খোলা আকাশের নিচে থাকলে বাতাস এবং বৃষ্টির সংস্পর্শে এই সারের গুণগত মান নষ্ট হয়ে যায়। ফলে এই সার ব্যবহার করে কৃষক ক্ষতিগ্রস্ত হয় বলে জানান কৃষি অফিসের এই কর্মকর্তা। কোনো কৃষকই হোক বা কোনো ব্যবসায়ী হোক, বাইরে যদি সার রেখে যদি পানিতে ভিজায় তো নিঃসন্দেহে সেই সারের কোয়ালিটি নষ্ট হয়। খোলা বাতাসের সংস্পর্শে যদি সার থাকে তখন সেই সারের গুণগত মান কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আর সারের মান গুণগতভাবে বজায় রাখতে প্রয়োজনীয় শেডের ব্যবস্থা করার দাবি জানালেন ইজারাদারের এই প্রতিনিধি। পর্যাপ্ত শেড না থাকার কারণে বা গুদাম না থাকার কারণে আমাদের এরকম ভাবে মাল রাখতে হচ্ছে। তার কারণ হলো আমাদের প্রত্যেকদিন যে পরিমাণ মাল আমরা আনলোডিং করি সেই পরিমাণ মাল গাড়িতে ডেলিভারি, বিভিন্ন গুদামে ডেলিভারি দিতে না পারার কারণে আমাদের স্টকগুলো হয়ে যাচ্ছে। এখানকার গুদামে 12,000 মেট্রিক টন ইউরিয়া ও পটাশ মজুদ রাখা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। গাছে গাছে মুকুলের সমারোহ, বাম্পার ফলনের স্বপ্ন দেখাচ্ছে রাজশাহী অঞ্চলের লিচু বাগান মালিকদের। তবে প্রতিকূল আবহাওয়াকে ঘিরে শঙ্কা রয়েছে তাদের। এক্ষেত্রে কীটনাশক না দিয়ে মাঝে মাঝে লিচু গাছে সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। বাড়ি বোম্বাই ও দেশি জাতের লিচু বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। থোকা থোকা অলংকারে সজ্জিত হয়ে বাড়িয়ে দিচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্য। এমন দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাবে সবার। ভাগ্য সহায় হলে এবার ভালো লাভের হাতছানি দেখছেন রাজশাহী অঞ্চলের লিচু বাগান মালিকরা। তাই গুটির আগে পরিচর্যায় নেমে পড়েছেন তারা। গাছে যত্ন পাতে করছি, পানি দিচ্ছি, গাছে গোড়াতে উপরে বীজ দিচ্ছি। গুটিটা ছাড়লে হয়তো বা এখন এই বছরটা ফলে একটু লাভবান হওয়া যাবে। যদি টিকে তাহলে আল্লাহর রহমতে ভালোই হবে। তবে বৈরী আবহাওয়াকে বড় বাধা হিসেবে দেখছেন তারা। আবহাওয়াটা দেখতে হবে, এখনো বুঝতে পারছি না কি অবস্থা হবে। মূল তো ভালোই আছে। শিলপাথর যদি আগামীতে হয় তাহলে ফল নষ্ট হবে। ফল গবেষকরা পরামর্শ দিচ্ছেন বাগানগুলোতে মাঝে মধ্যে সেচ দেওয়ার পাশাপাশি কীটনাশক প্রয়োগ বন্ধের। সমস্ত লিচুর ফুল ফুটে যাবে তখন সেচের ব্যবস্থা দিতে হবে, তাহলে যে গুটি যে বাঁধা এটির পরিমাণ বেশি হবে। জেলায় এবার 395 হেক্টর জমির বাগানে 2800 মেট্রিক টন লিচুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। হবিগঞ্জের সদর উপজেলার শায়েস্তাগঞ্জে 4 শিশু নিখোঁজের ঘটনায় নিখোঁজ রাব্বির বাবা আহমেদ রশিদ মনু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। এদিকে বাহুবলে 4 শিশু অপহরণের পর হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও 4 শিশু নিখোঁজের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, গতকাল বিকেলে সদর উপজেলার পূর্ব নোয়াগাঁও সুরুজ আলী সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার 4 ছাত্র পাঞ্জাবি বানানোর কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ তারা।
এদের মধ্যে বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের রাব্বি আহমদ, একই উপজেলার আবদার নারায়ণ গ্রামের ইমতিয়াজ, শায়েস্তাগঞ্জের দরিয়াপুর গ্রামের সুহানুর এবং নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের নয়ন রয়েছে বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। পাঞ্জাবি বানানোর কথা বলে গেছে। তবে এছাড়া আমরা আরো জানতে পারছি যে এখানে গতকাল বৃহস্পতিবারে একজন শিক্ষক কর্তৃক এই 4টা ছেলেকে সম্ভবত তাদেরকে দুষ্টামির কারণে মারধর করা হয়েছিল। এই 4টা ছেলে পালায় যে চলে যাবে, এদের আরো 2-একজনকে এই কথাগুলি বলছে। এগুলি আমরা বিভিন্নভাবে জানতে পারতেছি। এইগুলি কতটুকু সত্যতা আছে, কতটুকু ভালো, এগুলি আমরা যাচাই বাছাই করে উদ্দিন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা খুব দ্রুত এই বিষয়ে নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। বাগেরহাটে আকিবুর শেখ নামে 8 বছরের এক শিশু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে কুলিয়া ইউনিয়নের মাদারতলী গ্রামের একটি বাগান থেকে আকিবুরের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে নিহতের মা জানান গতরাত থেকে নিখোঁজ ছিল তার ছেলে। এই চ্যানেল যদি চিরস্থায়ীভাবে এর সফলতা পেতে হয়, এই খননের সফলতা পেতে হয়, তাহলে এর জোয়ার অববাহিকা এবং জোয়ার আধার তৈরি করতে হবে। গের রাখলে আমাদের নদী থাকবে না, যা কাটটিতে ফিরে যাচ্ছে। এই সরকারে খালি গেলেই অনেক তো পয়সা দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এই চ্যানেলটাকে সচল রাখার জন্য এখানে সুনির্দিষ্টভাবে কিছু খাল এখানে চিহ্নিতকরণ করা হয়েছে, কিন্তু সেই খালগুলো চিহ্নিতকরণ করার পর কিন্তু তার বাস্তব কোনো রূপরেখা এবং কোনো কার্যক্রম নাই। যতটুকু হয়েছে সেটা আবার ব্রড হয়ে গেছে, সেটা সামান্য। এই জন্য এর নাব্যতা ধরে রাখতে গেলে, ড্রেজিং কাজের বাস্তবতা রূপায়ণ করতে গেলে আমাদের এই খালগুলো অবমুক্ত করতে হবে। সুনামগঞ্জের হাওড় এলাকায় নদী থেকে পরিবেশ বান্ধব কালো মাটি উত্তোলন করে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করছেন স্থানীয়রা। এই মাটিতে পচা পাতা, গুল্ম, কয়লাখণ্ড, গাছের ডাল ও কাঠের টুকরো মিশে থাকায় এর জ্বালানি মূল্য স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানান ব্যবহারকারীরা। আর এতে এই এলাকার জ্বালানির মূল্য রসদ, বৃক্ষ নিধন রোধ হওয়ায় উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসন কর্মকর্তারা। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের পশ্চিমাঞ্চলে সুরমা, জাদুকাটা, গজারিয়া সহ 20-25টি নদী ও খরচার হাওর, টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওর সংলগ্ন নিচু এলাকায় এই কালো মাটি পাওয়া যায়। প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত হাওরবাসী এ মাটি সংগ্রহ করে। পরে রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে জ্বালানি উপযোগী করে তুলতে সময় লাগে আরো 10 থেকে 15 দিন। এই কালো মাটি সহজলভ্য ও অন্যান্য জ্বালানির চেয়ে বেশি জ্বলায় হাওর অঞ্চলে তৈরি হয়েছে নতুন এক লাকড়ি বাজার। পাশাপাশি সৃষ্টি হয়েছে কয়েক হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ। লালপুর, বাতেরটেক, সানপুর, গোবিন্দপুর এলাকার সবাই লাঠি নিয়ে জ্বালাইতেছে। 1-2 মাস আমরা লাঠি উড়াই, এ লাঠি দিয়ে ফাইলে আমরা জ্বালাইতাম পারি, আনলে লাঠি নাই আমরা চুলা তুললে জ্বালাই। এটা দিয়ে আমরা মনে করি আর গাছপালার কাজ লাগে না। কালো মাটি সংগ্রহ করে এখানকার মানুষ একদিকে যেমন সারা বছরের জ্বালানির চাহিদা মেটাচ্ছেন, তেমনি উদ্বৃত্ত মাটি বাজারে বিক্রি করে হচ্ছেন স্বাবলম্বী। যারা বেশি করে তোলা হয় তারা এগুলো বিক্রি করতে পারে, বস্তা হিসাবে বিক্রি করে। মনে করেন কেউ সংসার চালাইতেছে, কেউ জ্বালাইতেছে, জীবতে লেহা হস্ত দিতে আছে। পাক করে সংসারের মধ্যে আয় লাঠি কুটা লাগে না, এটার মধ্যে আমরা অসুইয়া আছি, আমরা গরিব অসুয়াইরা লাঠি কুটা তুলি। বাণিজ্যিকভাবে এই কালো মাটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা গেলে এ খাত থেকে সরকার রাজস্ব পাবে বলে মনে করেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সুনামগঞ্জের জনগণ আমরা জানেন যে আমরা এখানে বিদ্যুৎ গ্যাসের সংযোগ নেই, আওয়ার লাগে গ্যাসের, এবং এখানে পর্যাপ্ত কাঠও নেই, যার কারণে এটা কাঠের বিকল্প হিসেবে এটা জ্বালানি হিসেবে করতেছে। আমি ওয়ানসেন্স এটা ভালো। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর সহ 7 উপজেলার 3 লাখেরও বেশি মানুষ বিকল্প জ্বালানি হিসেবে এই কালো মাটি ব্যবহার করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। মেহেরপুরে ব্লাস্ট ভাইরাসে আক্রান্ত হয়ে শুকিয়ে যাচ্ছে গম। সরকারিভাবে এর প্রতিকার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা 17,855 হেক্টর ধরা হলেও আবাদ হয়েছে 13,875 হেক্টর। চাষের শুরুতে ফসলের মাঠে গমের প্রচুর শীষ দেখা গেলেও ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে এসব গম শুকিয়ে যাচ্ছে বলে জানান কৃষকরা। তাদের অভিযোগ, এর প্রতিকারে সরকারিভাবে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে গম গবেষণা কেন্দ্র থেকে আসা গবেষকরা মাঠ পরিদর্শন করেছেন এবং কৃষকদের এ ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। দিচ্ছে, সার দিচ্ছে, পানি দিচ্ছে, তাও তো আমরা কোনো কিছু বুঝতে পারছি না। তারপরে আমাদের এখন তো খাবারে মরে যেতে হবে গম না হওয়ার কারণে। সমিতি থেকে
টাকা তুলিলাম, সেই টাকা আমি এখন যে কি করে শোধ করব আমি চিন্তা করছি খুব। ন্যাট্রিমো নামক যে ছত্রাকনাশক আছে সেটা যদি 10 লিটার পানিতে 6 গ্রাম মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করা যায় এবং 10 থেকে 12 দিন পরে দুইবার যদি স্প্রে করা যায় তাহলে এই রোগে যেগুলো আক্রান্ত হয় নাই সেইগুলোতে আর রোগ হবে না। কিশোরগঞ্জে জমে উঠেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা। আগামী 22 মার্চ সদর উপজেলার 11টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। যত ঘনিয়ে আসছে সময় ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। অন্য 10টি ইউনিয়নের মতো ব্যস্ত সময় পার করছেন যশোদল ইউনিয়ন পরিষদের প্রার্থীরাও। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পথসভা ও গণসংযোগ। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তবে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি দলীয় প্রার্থী। এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণ তার যোগ্য প্রার্থীকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে, যিনি জনগণের সেবা করতে পারবেন। যারা গরিবের সহায়তা করতারে এরারই তো ভোটটা দেওয়ান, উপযুক্ত দেখে ভোটটা দেওয়ান। এই যশোদল ইউনিয়নের অনেক এলাকার উন্নয়নের কাজ অনেক অসমর্থ রয়েছে, এইগুলি বাস্তবায়ন করার জন্য সবাই একমত হয়েছে নৌকার প্রতীকে ভোট দিবে। আমার সন্দেহ হয় বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে এই নির্বাচন কমিশনের আন্ডারে কোনো নির্বাচনে সুষ্ঠু হয় নাই। এই নির্বাচন আশা করি যদি সুষ্ঠু হয় আমি অবশ্যই নির্বাচনে জিতবো ইনশাল্লাহ। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে, বিজিবি এবং র্যাব মোতায়েন করা হবে। নির্বাচন উপলক্ষে আমাদের জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। একজন পীরের নির্দেশ মেনে দীর্ঘ ৪৫ বছর ধরে ভোট কেন্দ্রে ভোট দিতে যান না চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের 9টি গ্রামের নারীরা। দীর্ঘদিন ধরে অবস্থা চলতে থাকলেও এখন অনেকেই সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদরা বলছেন ইসলামে মেয়েদের ভোট দেওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের ভোট দিতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চাঁদপুর থেকে ফারুক আহমদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অজানা এক আশঙ্কায় একজন পীরের নিষেধ মেনে দীর্ঘ ৪৫ বছর ধরে ভোট দিতে চান না চাঁদপুর ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের 9টি গ্রামের নারীরা। স্থানীয়রা জানান ৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর ওই এলাকায় মহামারী ছড়িয়ে পড়লে ভারত থেকে মাওলানা হাসান মওদুদ নামে একজন পীরকে নিয়ে আসা হয়। তিনি দোয়া করে দেওয়ার পাশাপাশি এলাকার নারীদের বেপরদা না হওয়ার নির্দেশ দেন। এরপর থেকেই ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ করে দেন স্থানীয় নারীরা। জন হুজুরকে এই এলাকার চেয়ারম্যান গণ্যমান্য লোকজন নিয়ে আসার পরে উনি একটু দোয়া করছেন, তারপর থেকে এই এলাকা মহামারী বা রোগ বিমার থেকে অনেকটা মুক্ত হয়েছেন। জৈনপুর হুজুরের নিষিদ্ধ মহিলা ভোট দেওয়া হবে না 16 নম্বরে। এই মুসলমানরাও যায় না, আমরাও হিন্দুরাও যায় না। কালের বিবর্তনে এসব এলাকার মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করছে, নির্বাচিত হচ্ছেন জনপ্রতিনিধি হিসেবেও। তাই একজন সুনাগরিক হিসেবে অনেকেই ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। যখন ভোট হয় এখানে তখন এজেন্ডার হিসেবে আমরা কাজ করছি, অথচ নিজের ভোট নিজে দিতে পারি নাই। হিন্দু মুসলিম কেউ দেয় না, কিন্তু আমাদের অধিকার, আমরা চাই যে ভোটটা দিই। ইসলামে ভোট দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ না থাকায় ভোট দেওয়ার পক্ষে মতামত দিলেন এলাকার ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ। নারী জাতির আপনার মতামত এবং তাদের ভোটাধিকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, ইসলাম তাদের স্বীকৃতি দিয়েছে। আমাদের নারীরা অনেক দূরে এগিয়ে গেছে, তাদের উচিত এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসা এবং ভোট প্রদান করা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী ভোটারদের সক্রিয় করতে প্রচারণা সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। মহিলা ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধর্মীয় আলেম ওলামা এবং অন্যান্য ধর্মের যারা পুরোহিত বা নেতা আছেন তাদের সমন্বয়ে প্রচারণা চালাবো। প্রচারণার কারণে উপস্থিতি পর্যাপ্ত হবে এবারকার নির্বাচন। রূপসা দক্ষিণ ইউনিয়নের 9টি গ্রামে মোট ভোটার 16,431 জন, এর মধ্যে নারী ভোটার 8,021 জন। সময় সংবাদ, চাঁদপুর। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ এগিয়ে যাওয়ার প্রেরণা। এ ভাষণ যুগ যুগ ধরে বাঙালি জাতিকে শক্তি যোগাবে বললেন প্রধানমন্ত্রী। আর কোনো বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া, দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত। বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেওয়ার চুক্তি বাতিল।
তাপমাত্রার পরিবর্তনে সর্দি কাশি সহ মৌসুমী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ চিকিৎসকদের। ২০ মার্চ শুরু হচ্ছে এবারের হজের অনলাইন নিবন্ধন কার্যক্রম, জানালেন ধর্মমন্ত্রী। এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা। এবং গুদামের অপ্রতুলতা সহ নানা কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে হাজার হাজার বস্তা সার। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় কৃষক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।